নমস্কার, নর্মদে হর। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের সারা জীবনের জন্য এপিসোড, কেননা আমরা জ্যোতিষের ব্যাকরণ মেনে সারা জীবনের নিরিখেই আজকের এই এপিসোডটিকে আমরা বানাচ্ছি। আপনি এই এপিসোড পরে যখনই দেখছেন, সাম্প্রতিক যে প্রভাব, অর্থাৎ আপনার জীবনের প্রত্যেকটা সময় কিন্তু এই বুধাদিত্য যোগ আপনার জীবনে প্রভাব তিনি দিচ্ছেন। সেটা হতে পারে গোচরে, আবার যখন রবি এবং বুধ একত্রে আপনার জন্ম ছকে, মানে আপনার পার্সোনাল যে জন্মকুণ্ডলী, সেখানে কোন কোন ঘরে বসে আছে, তাহলে সেই ঘরের নিরিখে তিনি কিন্তু ফল দেবেন। আজকের এপিসোডে আমার 12টা ঘর থেকে বুধাদিত্য যোগ কী কী ফল দেবে, হয়তো সব প্রশ্নগুলো আমি করতে পারবো না, কেননা কিছু আপনাদের বুধাদিত্য যোগ থাকা সত্ত্বেও যে ফল পাচ্ছেন না, সেই প্রশ্নগুলোকে নিতে হবে। তো প্রচুর প্রশ্ন হয়ে যাবে, এখন একটা সময়ের সীমারেখার মধ্যে আমাকে কমপ্লিটও করতে হবে। তো যাই হোক, খুঁজতে থাকি, দেখি কতদূর কি খুঁজে পাই আর কি। মকর রাশি এবং মকর লগ্ন সাপেক্ষে আমরা আলোচনা করছি। আপনার মকর রাশি, লগ্ন অন্য কিছু, আপনি তারও এপিসোড পাবেন, কোনো অসুবিধা নেই। ঘটনা হচ্ছে যে লগ্ন সাপেক্ষে আপনারা 70% মিল পাবেন। যদি 50-এর কম বয়স হয়, 50-এর বেশি বয়স হয়ে গেলে সেক্ষেত্রে লগ্ন 30 হয়ে যাবে, রাশি অনুযায়ী 70% মিল পাবেন। মকরের জায়গা থেকে আমার তোমার কাছে প্রথম প্রশ্ন, যে ধরো মকর রাশি লগ্নের কোনো জাতক জাতিকা, তার 10ম ঘরে রবি আর বুধ একত্রে বসে আছে জন্মছকে। এবার সেই মানুষটি তার ছোটবেলায় তার পিতাকে তিনি হারিয়েছেন। রবি পিতা, অথচ তিনি পিতাকে হারিয়ে ফেললেন। তাহলে এই যে বুধাদিত্য যোগের যে ফল 10মে বসে থাকা অবস্থায়, 10ম ঘর পিতার ঘর, তাহলে তিনি কিভাবে বুধাদিত্য যোগের ফল তার সারা জীবন তিনি পাবেন? আচ্ছা, প্রথমত দেখতে হবে রবি পিতা, সেই পিতৃকারক যে গ্রহটি, তিনি কোন নক্ষত্রে বসলেন। প্রথমত 3টে নক্ষত্র, 10মে 3খানা নক্ষত্র পাচ্ছে। এখানে দেখবে এই 3খানা নক্ষত্রের মধ্যে রাহুর একটি সাথী নক্ষত্র আছে, বুঝবে ব্যাপারটা। যদি এখানে সাথী নক্ষত্র পেয়ে যায়, তাহলে একবারে এন্টি পক্ষের নক্ষত্র। দেখা গেল এই রাহু তিনি কিন্তু 8মে বসে আছেন, বা 6ঠে বসে আছেন, বা দ্বাদশে বসে আছেন, দুস্থানে বসে আছেন। তাইলে দুস্থানে বসে আছেন, তার নক্ষত্র পেয়েছে কে? রবি, জাতকের জীবনে। এবারে এইটা একটা কম্বিনেশনে পিতৃহানি ঘটতে পারে। শুধু এইটা নয়, এবারে দেখা গেল ডাইরেক্ট কোনো গ্রহ তো দৃষ্টি বিনিময়ের মাধ্যমে বীজযোগও তৈরি করতে পারে। এই জাতকের ক্ষেত্রে গ্রহণযোগ তৈরি করতে পারে এই জাতকের ক্ষেত্রে। তাইলে যখন খারাপ যোগ বা খারাপভাবে রবি পীড়িত হয়ে যাচ্ছেন, তখন জাতক দেখা যাবে তার যে পিতার যে সান্নিধ্য লাভের যে ব্যাপারটা, সেখান থেকে কিন্তু তিনি সরে যাচ্ছেন। আরও একটা এই জায়গায় নবম পতিকেও দেখতে হবে, তিনি দুস্থানগত। নবম তো পিতা, তিনি কতটা ভালো জায়গা পেয়েছেন সেটাও ভাবার দরকার আছে। না, আমি তো বলছি নবম, তিনি তো বুধ। হ্যাঁ, তো তিনি বুধ আর রবি দুজন মিলেই তো বুধাদিত্য যোগটা ওনার জন্মকুণ্ডলিতে মকরের 10মে করছে, তাই না? তাহলে তা সত্ত্বেও তার পিতার হানি ঘটেছে। হ্যাঁ, এবার তিনি তাহলে কি করে বুধাদিত্য যোগের ফলটা পাবেন? তিনি কর্মক্ষেত্রে পাবেন। কর্মক্ষেত্রে মানে তাহলে পিতৃতুল্য কারোর সহযোগিতা পাচ্ছে। হ্যাঁ, পিতৃবিয়োগ হতে পারে, একটা কথা। 10ম তো কর্মস্থল। এবারে তিনি পারদর্শিতা, যখন পিতৃবিয়োগ কারো হয়ে যায়, তখন তাকে কিন্তু পারদর্শী হতে হয়, কথাটা বুঝবে জীবন সংগ্রামে। কারণ আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না, হাত ধরার কিন্তু কেউ নেই। নিজের হাত নিজে ধরে এগাতে হচ্ছে। তার মানে তিনি কর্মে পটু হচ্ছেন। কর্মের জায়গায় যখন বুধাদিত্য হচ্ছে, তিনি কিন্তু কর্মে পটু হবেন, কর্মে দক্ষ হবেন, কর্মপ্রাপ্তি ঘটতে পারে। এই যে জায়গাগুলো, এগুলো ভালো ফল পাচ্ছেন, কথাটা বুঝবে। আমি বুঝতে পেরেছি দাদা। কিন্তু সেই জায়গার পিতৃ যে স্নেহ, পিতৃ সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে তার বিড়ম্বনা দেখা দেবে। বুঝতে পেরেছি। আমার খুব ভালো লাগলো যে তুমি পিতৃবিয়োগ কেন হয়েছে সেই জায়গাটাকেও তুমি জন্মছক থেকে খুঁজে দিলে প্রথমে, এবং তারপর তুমি বুধাদিত্য যোগ যেহেতু কর্মস্থলে হয়েছে, তাহলে কর্মক্ষেত্রে ভালো ফলগুলো পাওয়ার জন্য কেউ না কেউ পিতৃতুল্য কিন্তু পাশে দাঁড়াচ্ছে।
আচ্ছা, এটাও হচ্ছে। হচ্ছে। এবার এই সমস্ত মানে যে সমস্ত ছেলে মেয়েদের এই মকর রাশি বা মকর লগ্নের ছেলে মেয়েদের যাদের ছোটবেলায় পিতা হানি ঘটছে, যে কোনো কারণে হতে পারে সেটা, তারা ছোটবেলা থেকে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়। মানে ম্যাচিউরিটিটা ওই ছোটবেলাতেই দেখা যায় যে অন্য ছেলে মেয়ে দেখা যাচ্ছে তার 7 বছর বয়সে জলের মগ তুলতে গিয়ে ফেলে দিচ্ছে, পড়ে যাচ্ছে বলছি না, ফেলে দিচ্ছে বলছে, বা অন্য কিছু জিনিসপত্র সে নষ্ট করে ফেলছে। এ কিন্তু তার মায়ের কথা শুনে, তার মা যদি তাকে একবার বলে যে না দেখো সব কিছুটাকে গুছিয়ে রাখো, সে বরং তার মাকে দেখে দেখে কিন্তু সব কিছুটাতে যত্নশীল হয়ে উঠছে। যেহেতু পিতার ছাতাটা নেই, সে নিজেই যেন ভেতর থেকে পিতার মতো হয়ে উঠছেন ওই পরিবারে। বয়স তার কম হতে পারে, বয়স তার কম হতে পারে। বয়স কম হতে পারে। আমরা রিসেন্ট সময়ে এই উদাহরণও আমরা দেখতে পারি। আমি সেই উদাহরণটা টানতে চাইছি না, দরকার নেই, আচ্ছা দিয়েই দিই। কিন্তু তার সাথে তার জন্মকুণ্ডলী আমরা জানি না। এই যে কিছুদিন আগে একজন অভিনেতা মারা গেলেন, তোমার ওড়িশায় কোথায় শুটিং করতে গিয়ে, রাহুল অরুণোদয় ব্যানার্জি, তার যে সন্তান এবং তার যে স্ত্রী, দুজনের মধ্যে ডিভোর্সের একটা জায়গা ছিল। কিন্তু কয়েকদিন আগেই আমি নিউজ পেপারে দেখছিলাম যে তার যে ছেলে প্রথম, সে যেন পিতা হয়ে উঠছে। তার মা একটা ইন্টারভিউ দিয়েছে, হ্যাঁ, মানে প্রিয়াঙ্কা যিনি অভিনেত্রী, তিনি এটা ইন্টারভিউ দিয়েছেন। তো এমন ঘটনা কিন্তু প্রচুর পরিবারে এই একই ছবি কিন্তু আমরা দেখতে পাই। আমার আরেকটা প্রশ্ন এক্ষেত্রে আছে, রবি শুধু তো তিনি পিতা নন, আমাদের যে এই যে জন্ম হয়েছে দাদা, আমরা তো জন্ম পাওয়ার ক্ষেত্রে এবং ঈশ্বরীয় কৃপা পাওয়ার ক্ষেত্রেও আমাদের যারা পিতৃপুরুষ আছেন, যাদেরকে আমরা চোখেও দেখিনি, তাদের কাছ থেকে একটা কিন্তু সার্টিফিকেট বলতে পারি, মানে এক প্রকার আর কি, জাস্ট চলিত ভাষায় বলছি, তাদের একটা কিন্তু অদৃশ্য কৃপা শক্তি যদি না থাকে, তাহলে এখানে তুমি আমি দুজন বসেও কিন্তু এইভাবে জ্যোতিষ নিয়েও আলোচনা করতে পারতাম না, বা জীবনে এই যতটুকু প্রতিষ্ঠা আমরা পেয়েছি এই প্রতিষ্ঠাটাও কিন্তু পেতাম না। এটা কতখানি সত্যি? আচ্ছা, এর সত্যিটা আমি হ্যাঁ না বলছি না, আমি একটু অন্য দিক দিয়ে ঘুরিয়ে হ্যাঁ, তুমি তোমার অভিজ্ঞতা দিয়ে বলো না, কেননা মকরের যে ব্যক্তিরা দেখছেন এনারা বুঝবেন এই কথাগুলো। আমি বলি, আমরা কেউ পিতৃপুরুষ মারা গেলে আমরা কিন্তু 14 পুরুষের শ্রাদ্ধ দান করি, পিতৃকুল মাতৃকুল মিলিয়ে। কেন করি না, তাদের বেশ কিছু গুণাবলী, দোষাবলী যাই বলো, তাদের দোষ বা গুণকে আমরা কিন্তু বহন করে এ পর্যন্ত চলেছি। কতটা পর্যন্ত বহন করি? মাইকটা কাছে নাও। হ্যাঁ, চলো আমরা এদিকের 7 পুরুষ, ওদিকের 7 পুরুষ, মানে পিতৃকুলের 7 পুরুষ, হ্যাঁ, মাতৃকুলের 7 পুরুষ, অতীতের দিকে যেতে হবে, অতীতের দিকে। তাইলে সেই 7 পুরুষ কমসে কম তার যাবতীয় দোষ গুণ ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু বহন করে চলি। আচ্ছা, আমরা যে বহন করে চলি এর একটা উদাহরণ, মানে প্রমাণ আমার কাছে আছে। যখন জন্মছকগুলো তোমরা দেখো, সেখানে দেখবে কালসর্প দোষ, সে কিন্তু বংশানুক্রমে আসছে। ঠিক আছে, আচ্ছা, আবার যদি দেখা যায় যে কোথাও রাহু যুক্ত হয়ে আছে, একটু ব্রডওয়েতে আলোচনায় যাচ্ছে, রাহু যুক্ত হয়ে আছে, তার হয়তো থাইরয়েড হচ্ছে কোনো জাতক জাতিকা, বা তার সুগার হচ্ছে, সেটাও কিন্তু ওই পিতৃকুল বা মাতৃকুল কারো না কারোর জায়গা থেকে কিন্তু বহন হয়ে এসছে। বিজ্ঞানও তো এটা বলছে। তার মানে জেনেটিক্যালি যেমন হচ্ছে, জ্যোতিষের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তার পিতামাতার যদি হাত দেখা যায়, তাদের জন্মছক যদি দেখা যায়, সেখানেও কিন্তু সেই কালসর্পদোষের জায়গা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ফিরে যাচ্ছি ওই পিতৃপুরুষের জায়গায়, যে তাহলে পিতা থাকুন বা পিতা না থাকুন শরীরে, পিতৃপুরুষের আশীর্বাদ দশম স্থলে যখন বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, ওই জাতক জাতিকা পাবে। আচ্ছা, এর পরেও একটা প্রশ্ন মানুষের মাথার ভেতর থাকে, যে কবে যে এই বুধাদিত্য যোগে ট্রেন বেরিয়ে গেছে আমার জীবনে, আমি উঠতে পারিনি, তাই আমি ভালো ফলটা পেলাম না। তো মানুষ জানবে কি করে তার বুধাদিত্য যোগ কবে চলছে, কি ব্যাপার, মানে বুধ কবে তার জীবনে এন্ট্রি নিচ্ছে, রবি কবে তার জীবনে মানে প্রকাশ দিচ্ছে আর কি বেশি করে, এটা তুমি যদি একটু আচ্ছা এ করো। খুব ভালো প্রশ্ন করেছে, এটা জানার দরকার আছে। বুধাদিত্য যোগ প্রথমে কুণ্ডলিতে আছে কিনা সেটা কুণ্ডলী খোলার দরকার আছে, এক নম্বর। এবারে প্রশ্ন হচ্ছে এই যোগের ফল আপনি কখন পাবেন?
বুধাদিত্য যোগের ফল প্রবল আকারে পাবেন, সারা জীবন পাবেন। প্রথমে বললাম অল্প বিস্তর, কারণ প্রবল আকারে শব্দটা কি, প্রবল শব্দটাকে তুমি একটু ট্রেস দেবে যে প্রবল কথাটা কেন বলেছিলে। বুধের দশা রবির অন্তর্দশা, অথবা রবির দশা বুধের অন্তর্দশা, অথবা গোচরে যে স্বল্প সময়ের জন্য বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, গোচরে পরিভ্রমণ, কুণ্ডলিতে যে জায়গায় বুধাদিত্য যোগ আছে আপনার, সেই জায়গাটি অ্যাক্টিভ হবে এবং তৎসঙ্গে সঙ্গে যে জায়গায় মানে সপ্তম দৃষ্টি ব্যতীত তো আর দৃষ্টি নেই, সপ্তমস্থ জায়গাটিও সেখানে দীপ্তিমান হবে। ক্লিয়ার। আরও এর ভেতরে গভীরে যাই, এতটা গেলে হয়তো বোঝানো যাবে না। এই বুধাদিত্য তোমার পঞ্চমে হয়েছে, সাফল্যের জায়গা। সেখানে কিন্তু সে পঞ্চম থেকে তো দৃষ্টি দিচ্ছে অন্য জায়গায়, কিন্তু তোমার সাফল্যের জায়গায় বুধাদিত্য হয়েছে। তাইলে তোমার জন্য সাফল্য অপেক্ষা করে আছে, বুঝলে, প্রতিষ্ঠা অপেক্ষা করে আছে, উচ্চ শিক্ষা অপেক্ষা করে আছে, একটা ভালো প্রেম অপেক্ষা করে আছে, অনেক কিছু আছে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তৈরি আছে। এই বুধাদিত্য তোমার চতুর্থে হয়েছে, পারিবারিক স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য তৈরি আছে। তুমি যদি নির্বাচন ঠিক করতে পারো শিক্ষাক্ষেত্রে, ভালো শিক্ষা পাওয়ার জন্য তোমার কুণ্ডলী তৈরি আছে। গাড়ি বাড়ি যানবাহন যাবতীয় জায়গা সেটা দেওয়ার জন্য, সেখান থেকে সফলতা অর্জনের জন্য প্রস্তুত আছে। তাহলে এভাবে একটা বিচার করা হবে। আর অবস্থানগত দিক থেকে একটা বিচার করা হবে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে দেখতে হবে, এবং তোমার লগ্ন বা রাশি থেকে সে কি অবস্থায় আছে। আমি আরেকবার প্রশ্নটাকে রাখি, ছোট্ট একটা পার্ট, তোমার থেকে পাইনি উত্তর, বলো, সেই কারণে এই ছোট্ট পার্টের উত্তর চাই। আমার বুধাদিত্য যোগ আছে চতুর্থে, ধরে নাও আমি মকর রাশি বা লগ্নের মানুষ, আমার চতুর্থ ঘরে বুধাদিত্য যোগ, মানে চিনব কি করে, বুধ আর রবি একত্রে বসে আছে একটা ঘরের ভেতর। আমি আমার কত বছর বয়সে বুধের কারকতা রবির কারকতাকে আমার জীবনে আশীর্বাদ রূপে পাবো? এই যে গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি বলেছো, একদম স্পেসিফিক 22-32 এর মধ্যে পাওয়ার যোগ তৈরি হচ্ছে। প্রবল কথাটা যে ইউজ করতে চাইছিলাম এখন লাগবে, এই 22-32-এর মধ্যে যদি কারুর রবির দশা বা কারুর বুধের দশা এন্ট্রি করে যায়, মানে 22 বছর থেকে 32 বছরের মধ্যেকাল, দেখা গেল 22 বছরটা পেয়ে যাচ্ছে রবির দশার আন্ডারে কোনোভাবে, হয়তো 22-এ শুরু হয়েছে, একটা বললাম 18-য় শুরু হয়েছে রবির দশা, তাহলে 22টাকে তো সে পাচ্ছে, 7 বছরের দশা, 6 বছরের দশা, তাহলে 6 বছরের মধ্যে সে পাচ্ছে 22টাকে। সেই 22 বছরে প্রবল সাফল্যতা দিয়ে যাবে তাকে রবি। আর সেই সময়ের মধ্যে যদি কোনো কারণে বুধের অন্তর্দশা এন্ট্রি করে যায়, বাদ দাও না, বুধের প্রত্যন্তর্দশা এন্ট্রি করে যায়, তাইলে দেখা যাবে সেই যে পারিবারিক দিক থেকে পরিষ্কার একটা সফলতা অর্জন করবে। হয়তো পরিবারের ব্যবসা, কোনো পুরনো ব্যবসা থেকে, গাড়ি ব্যবসা, বাড়ি ব্যবসা, যানবাহন, বাড়ি ক্রয়, ভূমি ক্রয়, বা শিক্ষা ক্ষেত্রে, মানে ও চতুর্থ থেকে যা যা আমরা বুঝি, মায়ের ক্ষেত্র থেকে হতে পারে, একটা প্রবল সফলতা তুলে নেওয়ার সেটা হচ্ছে বড় সুযোগ। আর বুধাদিত্য হচ্ছে যেহেতু সাফল্য দানের একটা বিরাট চাবিকাঠি, এই সময়কালে কর্মপ্রাপ্তি, যদিও চতুর্থ কর্মের জায়গা নয়, তুমি তো সপ্তম দৃষ্টিটা পড়ছে না কর্মস্থলে, একটা কর্মে মানে ফসল তুলে নেওয়ার যোগ তৈরি হচ্ছে, দুটো দৃষ্টি দশমে পড়ে যাচ্ছে। আপনাদের জন্য বুধ হচ্ছে ষষ্ঠের অধিপতি এবং নবমের অধিপতি, মানে একদিকে কর্ম দেওয়া, আবার ভাগ্য, অষ্টম স্থান রবি। এবার আমি যদি আরেকটু জটিল প্রশ্নের দিকে যাই, জীবন দাদা অনেক জটিল, জীবন বাইরে থেকে দেখতে যতটা পরিষ্কার লাগে, বহু জটিল জীবন। যেমন ধরো, আমি এই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবন যদি দেখি, এনাদের জীবনে যখন এনারা রোজগার করে উঠতে পারেন, সেটা প্রায় ধরো 33-34 বছর বয়সের পর যেন একটু সূর্যের আলো দেখতে পাচ্ছেন এনারা। যখন সূর্যের আলো দেখাটা শুরু হলো, এরপরে দেখা যায় যে পিতা তিনি ঋণগ্রস্ত, বা পারিবারিক কোনো কারণে ওনার যে সঞ্চিত অর্থ সেটা পরিবারে দরকার হয়ে পড়ছে, ঠিক আছে, এবং উনি নিজে জীবন শুরু করবেন কিভাবে,
ওনার নিজের বিবাহ হয়নি, হুম কেমন? তো এই সমস্ত জায়গা থেকে একটা কিন্তু দ্বিধাদ্বন্দ্ব চলতে শুরু করে। এবার এই ব্যক্তিটি চতুর্থে যদি বুধাদিত্য থাকে, সে নইলে পরিবারের জন্য করলো, পরিবারকে সে দিল, বুঝলাম, হুম কিন্তু সবার তো আর চতুর্থ ঘরে বুধাদিত্য যোগ হচ্ছে না। না ধরো এই মকর লগ্নের কোনো জাতক জাতিকা, তার দ্বাদশে বুধাদিত্য যোগ হয়েছে। হুম দ্বাদশ ঘর ব্যয়ের ঘর, দ্বাদশ ঘর মোক্ষের জায়গা। তো স্বাভাবিক কারণে তার ওই যে সামান্য সঞ্চিত অর্থ, তিনি হয়তো সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন যে আমি এটাকে নিয়ে কোনো আধ্যাত্মিক স্থানে চলে যাই, সেখানে গিয়ে আমি থাকি, ঈশ্বর চিন্তায় আমি নিজেকে রত করি। তো এই যে দ্বন্দ্ব তার জীবনে তখন উঠে আসছে, যে ঘর রাখি না আমি যে আমার একটা আধ্যাত্মিক জার্নির জন্য আলাদা একটা ঠিকানা তৈরি করব সেটা রাখি। তো মানে এই হ্যাচট প্যাচড়ের মধ্যে অ্যাকচুয়ালি তিনি কি করা উচিত তার, বা কেমন ভাবে তার দেখা উচিত জীবনটাকে? প্রথমে মকর রাশির জাতকদের বলি, এখানে পিতার সাথে কম বেশি হলেও মত পার্থক্য থাকে। মানে কম বেশি সবার মকর রাশি মকর লগ্নের বেশিরভাগ কিছু ঝগড়াঝাটিয়ে মারামারি ওসব বলছি না, কিছু ক্ষেত্রে দেখবে মতের গুপ্ত হলেও মত পার্থক্য থাকবেই। রবিকে যদি আমরা পিতৃকারক গ্রহ হিসেবে দেখি, জাতক যেহেতু শনির, শনি রবি তো একটা জানো পরস্পর যেন সাপে নেউলে সম্পর্ক, যদিও পিতা পুত্র। হ্যাঁ, মানে আদর্শগত একটা ফারাক যেন মনে কোনো হচ্ছে। একটা তোমার ভাবনার সাথে উনার ভাবনার বেশ পার্থক্য বেশ বেশ দ্বাদশে চলো। এই কারণ থেকে দ্বাদশে যদি কোনো কারণে বুধাদিত্য হয়ে যায়, দেখা যাবে এর অনেকগুলো ফল বলি। প্রথমত একটা পিতৃ ব্যয় যোগ হয়ে যেতে পারে, দূরত্ব যেটা হতে পারে, বা শরীরের থেকেও চলে মানে যেতে পিতা পারে। তিনি দ্বাদশে চলে গেলেন, হ্যাঁ, ব্যয়ের জায়গায় চলে গেলেন। আচ্ছা, এখানে এবারে মোক্ষের জায়গায় প্রশ্ন করছিলে। হ্যাঁ, তুমি মোক্ষের জায়গায় যেতে পারো, অষ্টমপতি হয়ে যেহেতু দ্বাদশে গেছেন কে রবি, আর নবমপতি হয়ে বুধ যাচ্ছেন ধর্মের জায়গা থেকে, অবশ্যই মোক্ষ প্রাপ্তির ক্ষেত্রে তুমি কিন্তু একটা সফলতা অর্জন করতে পারবে। একটু সংযোজন বৃহস্পতিকে ভালো জায়গায় থাকতে হবে। আচ্ছা, আমি এই প্রশ্নের আরেকটা পার্ট যেটার উত্তর পেলাম না। হ্যাঁ বলো। ছাড়বো না আমি, হ্যাঁ, কেন মনে থাকে ক্ল্যারিটি না আমাদের, কি দরকার। হচ্ছে তুমি অনেকগুলো প্রশ্ন করে হ্যাঁ, দিচ্ছ আমি তো, অনেকগুলো মনে থাকে না। কানেকশন দিই। হ্যাঁ, যার জন্য মনে থাকে না। আমি বলছিলাম যে ইনি যে অর্থটি সঞ্চয় করলেন, হ্যাঁ, পরিবারে প্রয়োজন হয়ে পড়লো, তাহলে এই অর্থটি পরিবারকে উনি যদি দিয়ে দেন, হ্যাঁ, এরপর ওনার জীবনে আর্থিকভাবে যে কৃপাটা, পূর্বপুরুষ পিতৃপুরুষদের আমরা যে প্রসঙ্গটা এনেছিলাম, ঠিক আছে, কেননা বেশিরভাগ ক্ষেত্রে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে দেখা যায় যে এনাদের পিতৃ ঋণ কিন্তু থাকে, থাকে। এবং সেই পিতৃ ঋণটা দ্বাদশে যখন বুধাদিত্য হচ্ছে তখন কি পিতৃ ঋণ আছে? হ্যাঁ, পিতৃ ঋণ বলতে দু ধরনের ঋণ। তুমি একটা জাগতিক ঋণ, একটা মানে আমাদের আধ্যাত্মিক ঋণের কথা বলছো। একটা জাগতিক ঋণ হচ্ছে বাবা কিছু টাকা ধার করেছেন, এটা হচ্ছে জাগতিক ঋণ। আর আমি সবাই কিন্তু পিতার কাছে ঋণী। আচ্ছা, কথাটা বুঝবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই পিতার কাছে ঋণী। সে ঋণের নিয়ে আলোচনা করলে তার কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। কে পিতার কাছে ঋণী নয়, কে মাতার কাছে ঋণী নয়। এবারে আমি যদি জাগতিক ধন সম্পদ দেখি, এই টাকা দিয়ে দিলে সে কিন্তু ফিরে আসা যাবে, রাস্তা নেই। না, ফিরে আসছে না, কিন্তু আমি বলছি পিতৃপুরুষদের যে পূর্বপুরুষদের কৃপায় আবার কি ওনার ঝুলি ভরে যেতে পারে? না, উনার ঝুলি, উনার বলতে কার, মানে তো জাতকের কথা বলছো? হ্যাঁ, জাতকের আসবে। এগুলো এমন একটা জিনিস না, আমি কাকে দিচ্ছি তাদের একটা আশীর্বাদ থাকবে না, সেটা থাকবে। কিন্তু পিতা জীবিতও থাকেন, কোনো কারণে ঋণ করে ফেলেছেন, তাকে তুমি যতই দাও তিনি অপব্যয় করবেনই, এটা তুমি কাগজে লিখে রাখো। মানে আমি অন্য জগৎ লাইনের কথাটা বলছি। না না, সেটা তুমি অভিজ্ঞতার জায়গা থেকে বলছো। পিতাকে যদি তুমি পরিশোধ করার জন্য কিছু টাকা দাও, সে কিন্তু রাখতে পারবে না। কিন্তু তুমি যে দিয়েছ, তোমার যে পিতৃপুরুষের আশীর্বাদ, তারা তো দেখছেন যে আমার সন্তান কি, আমার নাতি কি, আমার সে নাতির নাতি সে ধার করেছিল, তার ছেলে কিন্তু তাকে দিচ্ছে, আচ্ছা অঢেল দাও, তাকে দাও কিছু। সে পিতৃপুরুষ, আমরা একটা প্রবাদ বাক্য আছে জানো, কালী পূজার দিন রাত্রে যে আমরা দীপাবলি জ্বালি, তার অনেক ব্যাখ্যা আছে। তার একটি ব্যাখ্যা হচ্ছে এরকম, ওই দিন অনেকে শ্রাদ্ধ পড়ে দেখবে বাড়িতে, যে ওই দিন যমলোক থেকে ছেড়ে দেওয়া হয়, বা
পিতৃকুলকে ছেড়ে দেওয়া হয় পূর্বপুরুষকে। তারা একদিনের জন্য এসে দেখেন তার ছেলে পুলে, তিনি তো একটা অ্যাসেট করে দিয়ে গেছিলেন তার নাতি ছেলে যাই হোক যাদের উদ্দেশ্যে, তারা সেটাকে কিভাবে সংরক্ষণ করেছে, তার প্রসার ঘটিয়েছে না তাকে অসারে পরিণত করেছে, সেটা দেখার জন্য আসেন। এসে যখন আলোকিত ঘরটাকে দেখেন তারা কিন্তু আনন্দ হয়ে তারা আবার পুনরায় আশীর্বাদ করে তারা ফিরে যান। তো তিনি এসে যখন দেখলেন, আমি ওই দিনের কথা বলছি না, তারা তো অনুধাবন করছেন যে না, আমার বংশের কেউ নয় কেউ এই বংশের কালিমাকে মোছানোর জন্য সচেষ্ট হয়েছে, তারা কিন্তু তোমার প্রতি সন্তুষ্ট হন। সন্তুষ্ট হলে তাদের একটা আশীর্বাদ থাকে। তবে একটা কথা কি, আশীর্বাদ যার যত থাকুক না কেন, তুমি যদি কর্ম না করো, কারণ তোমার লগ্ন বা রাশিটা মকর, ভাবতে হবে দশম ঘর পেয়েছ তুমি কালপুরুষের, তুমি যদি কর্ম করো তাদের আশীর্বাদে তুমি ফুলে ফেঁপে উঠবে। আর যদি না করো তাইলে কি হবে বলো তো, একে প্রচণ্ড খাটতে হয়, বারবার বলেছি প্রচণ্ড পরিশ্রম করতে হয়, কাজ করছো উপযুক্ত সম্মান পাচ্ছ না, যতক্ষণ করছো ততক্ষণ মর্যাদা পাচ্ছ, তারপরে কাজ শেষ, তোমার উপযোগিতা বা প্রয়োজনীয়তা শেষ। মকরের ক্ষেত্রে তো এটাই, মকরের ক্ষেত্রে তাই দেখা যায়। আসলে আমি এই প্রশ্নটাকে নিয়ে এলাম এই কারণে, বর্তমান সময়ে যদি আমরা দেখি মানুষের মধ্যে যে পারিবারিকভাবে যে সম্পর্কগুলোকে যদি দেখি যে ভেঙে যাচ্ছে কিসের জন্য, মানে বাবার ঋণ আমার না, কিন্তু বাবার যদি 2 বিঘা জমি থাকে, একটা ফ্ল্যাট থাকে, ওইটা ভাগ বাটোয়ারার সময় আমার অধিকার আছে সন্তান হিসেবে, তাই না? এবার ধরো আমার জন্মছকে বা যারা দেখছেন তাদের জন্মছকে বুধাদিত্য যোগ আছে, কোথাও একটা আছে, তো তিনি যেখানেই বুধাদিত্য যোগ পান না কেন সেই ঘরের একটা তো ভালো দিক আছে, অবশ্যই প্রত্যেকটা ঘরেরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। তাহলে সেই জায়গা থেকে ভালোটা কিন্তু পিতার জায়গা থেকেই পেল, ভালোটা কিন্তু পিতৃপুরুষদের জায়গা থেকেই পেল। ভাই তুমি তো মাধ্যম মাত্র, হ্যাঁ, তুমি বুধাদিত্য যোগ তোমাকে দেওয়া হয়েছে তোমার পিতৃপুরুষদের আশীর্বাদ দিয়ে, তো তুমি এই শরীরটাও পেয়েছো তোমার পিতামাতার দান হিসাবে। একদম। এবার তুমি 2 পয়সা রোজগার করার পরে মনে হচ্ছে যে ভাই আপনি ভগবান হ্যায়, এটা কি করে হয়? এই জায়গাটা খোলসা করার জন্য, চাই আপনি আমার সাথে একমত হন বা না হন সেটা আপনার থট প্রসেস, বাট আমার যেটা মনে হয় যে শনি মহারাজ তিনি যেহেতু কর্ম এবং কর্মফল দাতা, যতই আমরা জ্যোতিষীয় জায়গা থেকে গল্প রচনা করি না কেন যে শনি আর রবির মধ্যে দ্বন্দ্ব আছে, বলো, ঠিক আছে, কিন্তু আমার যেটা মনে হয় নবগ্রহ তিনিই তো নারায়ণ, তো তিনি কিন্তু এই যে সিস্টেমটা তৈরি করেছেন আর কি, প্রত্যেকের ভিন্ন ভিন্ন কারকতা দিয়ে, আপাতত উপরে মনে হতে পারে যে না মতভেদ চলছে, কিন্তু পিতা পুত্র তো একই বাড়িতে আছে রে বাবা। সবই ঠিক আছে, ঘটনাটা কোথায়? পিতা পুত্র শনি যদি কর্মফলদাতা হন, তিনি কি বোঝেন না আমার বাবার প্রতি যদি আমি খারাপ কর্ম করি তার ফল আমাকে পেতে হবে? তিনি এটা তো জানেন। হ্যাঁ, তিনি তো ন্যায় প্রতিষ্ঠা করছেন। তাইলে কি হচ্ছে, তিনি সব জেনে তিনি কিন্তু সঠিক কর্ম করছেন। পিতার প্রতি যে তার পার্থক্য, অনুভূতিগত থেকে আদর্শগত দিক থেকে পার্থক্য, অর্থাৎ রবি যে যে জিনিসগুলোকে পছন্দ করে এগান, শনি সেটাকে পছন্দ করেন না। কথাটা এই জায়গায়, যেরকম রবি একটু অহংকারী, যাদের রবি একদম প্লাস আছে, একটু অহংকার, আত্ম অহংকার, শনি বলে না তুমি কাজ করছো করো, তোমার কাজ অহংকার প্রকাশের দরকার কি আছে? এই যে আদর্শগত পার্থক্য, এটাই হচ্ছে পার্থক্য। কথাটা বুঝি। আমি পরেরটাই চলে যাই। রবি বুধ দ্বিতীয় ঘরে, হ্যাঁ, বুধাদিত্য যোগ, মকর রাশি মকর লগ্নের কারোর জন্মছকে আছে, তো তিনি নিশ্চয়ই ধনভাবে একেবারে ফুলে ফেপে উঠবেন। একদম। বলো। আমি একটু এক্ষেত্রে আরেকটু জটিলতা যোগ করি। তো ধরো এখানে কোনো পাপ পীড়িত গ্রহের দৃষ্টি পড়েছে, সেটা রাহুর হতে পারে বা কেতু সহযোগে হয়ে যেতে পারে, কেতুই বসে আছে দ্বিতীয় ঘরে, সাথে রবি এবং বুধ আছে, এমনটাও হতে পারে। তো যাই হোক, পাপ পীড়িত একটা কারোর দৃষ্টি বা অবস্থান হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে এই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা শেষ বয়সে অর্থ ধরে রাখতে পারবে না। শেষ বয়সে তিনি তার খাওয়া দাওয়ার যে জায়গাটা, শেষ বয়সে আত্মীয়দের সহযোগিতা পাওয়ার যে জায়গাটা, শেষ বয়সে আগামী প্রজন্মের জন্য
কিছু রেখে যাওয়া, নাকি আগামী প্রজন্মের কাছে তিনি বিরাগ ভাজন হবেন যে মরে গেছে ভালো হয়েছে, কিছুই রেখে যায়নি, সব ধ্বংস করে দিচ্ছিল? এবারে এই প্রশ্নের উত্তরে বলি, প্রথমত একটা উত্তরাধিকার সূত্র বা কোনো একটা সূত্র থেকে একটা প্রাপ্ত আসবে ধন, হুম এটা ঘটবে। আচ্ছা, কিন্তু সেটাকে ধরে রাখতে পারবে না, হুম কারণ ওই যে পাপ পীড়িত হয়ে গেছে। হুম তোমার অর্থটা কখন ধ্বংস হবে? যখন তোমার অর্থ থাকবে। হুম না হলে, না থাকলে তো ধ্বংস আর কিছু মানে নেই। না, অষ্টম থেকে তো উনি প্রাপ্ত করছেন, তুমি এবারে যেটা বললে। সে শিরহীনং শিরপীড়া, হুম এক কথায় ভূতের কোনো দিন মাথা মাথা ব্যথা ব্যথা হয়? সেই শিরহীনং শিরপীড়া বলতে ভূতের মাথা ব্যথার কথা বলা হয়েছে। তা তার মাথাই নেই, স্কন্ধ কাটা, তার আবার মাথা ব্যথা হবে কি করে? সেরকম আমার যদি ধনস্থানে ধনই না থাকে, হুম তার ব্যয়, তার ক্ষয়ক্ষতি, এসবের প্রশ্ন আসে না। হুম তাইলে আগে ধনস্থানে ধন আসতে হবে, হুম তারপর তো তার ক্ষয়ক্ষতি হবে। তাহলে আসার রাস্তাটাও হবে প্রথমত, যেহেতু দ্বিতীয় ঘরে বুধাদিত্য যোগ থাকছে। হয়েছে। কিন্তু যেহেতু পাপ পীড়িত, হুম সেই ধন কি বলবে, লাস্টিং করছে না, থাকছে না। থাকছে না, যদি পাপপীড়িত না হয় তাহলে কিন্তু থাকবে। থাকবে। আমি ওখানে ইচ্ছা করে একটা প্যারামিটার যোগ করেছিলাম, কেন জীবন তো সহজ না, জীবন মগজমারি একখানা। যাই হোক, আজকের এপিসোডে আমরা এখানেই বিরাম দিচ্ছি। আপনার জন্মছকে কোথায় রবি বুধ বসে আছে একত্রে একটি ঘরে, আপনি কমেন্ট বক্সে না জানিয়ে ওর ইতিহাস, ওর ভবিষ্যৎ, ওর ভূগোল, ওর জীবন বিজ্ঞান জানার জন্য যদি সিরিয়াস হন জীবনকে নিয়ে, তাহলেই কেবল যোগাযোগ করবেন। কেননা আমরা তো ফ্রি অফ কস্ট গণনা করি না। ওই প্রথমে একটু চূরণ দিন, তারপর প্যাকেট কিনবো, এইরকম আমরা করি না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করবেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কথা হয়ে যাবে। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড, এটাই আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। আর নর্মদা অষ্টকম ফ্রিতে পিডিএফ কপি আপনি পাবেন। জাস্ট আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন যে ফ্রিতে যে পিডিএফ বইটা দিচ্ছেন ওটা আমাকে পাঠান, আমি আপনাকে ফরওয়ার্ড করে দেবো। তোমার কিছু বলার আছে না লাস্ট? না না, আমি ওই মগজমারি আগের এপিসোডটা দেখবেন, এই মগজমারি কেন হয় তার একটা গ্রহগত ব্যাখ্যা দেবো। ব্যাখ্যা হবে, আচ্ছা। যাই হোক, জ্যোতিষ বিদ্যা এমন একটা জায়গা দাদা, সত্যি কথা বলতে কি, এক জীবনে বহু জীবনের অনুভব নেওয়ার জায়গা। হুম, আর আমার এপিসোড করতে করতে মনে হয়েছে এ সাধনার জায়গা, অবশ্যই এটা সাধনার জায়গা। এ সাধনার জায়গা। এ পূর্বপুরুষ, মানে আমার পূর্বপুরুষ পিতৃপুরুষ, তাদের কৃপা না থাকলে হুম, মা নর্মদা ভোলে বাবুর কৃপা আমি পেতাম না। আর না পেলে তাহলে আমার পক্ষে এসব সম্ভবই হতো না। এপিসোড সাধনার জায়গা। হ্যাঁ, মাথার ভেতর থাকে যে এপিসোড করতে গিয়ে কোথাও মানে জীবনের এমন কোনো একটা প্রবলেমকে তুলে ধরলাম না যেটাতে লোকে হয়তো বেশি সচেতন হয়ে যেতে পারে, এই ভাবনাটা থাকে। কেননা কেউ কমেন্ট বক্সে লিখবে যে ভয় দেখাচ্ছে, তো যার জীবনে ঘটছে সে তো, হ্যাঁ। যাই হোক, চেষ্টা থাকে যে হ্যাঁ কোথাও একটা আলোকপাত করি, খুঁজতে থাকি, সমাজকে দেখি। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হার। নর্মদে